আমি আজকে অ্যাকচুয়ালি একটা মজার কথা নিয়ে আলোচনা করি, সেটা হলো যে সাকিব ওই যে ওর যে শোটা হয়েছিল বরবাদের প্রিমিয়ার শো, সেখানে বলছে যে গুলশান থেকে গুলিস্তান সবাই বরবাদ দেখছে। এটা একটা তাত্ত্বিক কথা, গুলশান থেকে গুলিস্তান, গুলশানে তো কোনো সিনেমা হলই নাই, গুলিস্তানে কোনো সিনেমা হল নাই। সে অ্যাকচুয়ালি মিন করতে চাইছে যেটা সাকিব খানের সারা জীবনের একটা আশা বা প্রত্যাশা ছিল, যে সাকিবের ছবি একটা সময় ছিল, বন্ধুরা আপনারা জানেন, যারা সাকিব ভক্ত তারাও জানেন, আমরাও জানি। ছিলাম তো যেটা বলছিলাম যে গুলশান থেকে গুলিস্তান, দেখেন বন্ধুরা, গুলশানের কোনো সিনেমা হল এই মুহূর্তে নাই। আপনারা জানেন গুলশানে এক নম্বরে জ্যোতি বোধহয় খুব সম্ভব নাম ছিল, আমরা যখন সিনেমা বানাইতাম জ্যোতি ছিল, আর গুলিস্তান তো ছিল, গুলিস্তানের দুইটা সিনেমা হল ছিল, গুলিস্তান না। ঢাকা শহরে তো সিনেমা হল এখন নাই, চালু আছে শুধু মধুমিতা, আর এদিকে হলো আপনার আনন্দ। আর মেইন সিটিতে সবই বন্ধ, বিশাল বন্ধ, জোনাকি বন্ধ, তারপর রাজমণি বন্ধ, রাজমণির সাথে রাজিয়া বন্ধ, তারপরে যদি বলাকাটা আছে, বলাকার বিলাকা আছে, তারপর তিনটা সিনেমা হল আছে। তবে এখন ম্যাক্সিমাম মানুষই মানে যারা একটু ধনাঢ্য ব্যক্তি, যারা গুলশানের, তারা তো সিনেমা দেখে ভাই সিনেপ্লেক্সে। আচ্ছা, বলছিলাম ঢাকা শহরে সিনেমা হল নাই, কিন্তু সিনেমার দর্শক গুলো তো সাকিব সারা জীবন যেটা ভাবতো যে আমার ছবি লোকে বলে, এবং সেও খুব প্রাউড করে বলতো যে গার্মেন্টস, রিক্সাওয়ালা এরা দেখে, এতে করে সাকিব কিন্তু খুব প্রাউড ফিল করতো। কিন্তু মনে মনে এটাও চাইতো যে আমার ছবি যেন আবার ক্লাস পিপলরাও দেখে, মানে গুলশান, বাড়িধারা, বনানীর যে ক্লাস পিপল গুলো আছে, যারা পাঁচের উপরে চালায়, যার ফ্যামিলিতে 4টা-5টা গাড়ি আছে, যারা পয়সাকে পয়সা মনে করে না, সেটা বৈধ উপায় হোক আর অবৈধ উপায় হোক, 1000 কোটি টাকার মালিক, তারা কিন্তু সাকিবের ছবি দেখতো না। তাই অ্যাকচুয়ালি সাকিবের ছবি দেখা শুরু করছে বন্ধুরা প্রিয়তমা থেকে। আপনারা যে যেভাবে বলেন, আগে কিন্তু আমাদের সিনেপ্লেক্সও সাকিবের ছবি চলতো না বা চালাইতো না সিনেমা, সিনেপ্লেক্সের মালিকরা তখন তারা নর্মাল অন্য বাংলা ছবি চালাইতো বা ইংরেজি ছবির প্রতি প্রাধান্য ছিল বেশি। মাঝখানে হিন্দি ছবি আসছিল, সেটা একটা অন্য ঘটনা, সেটা তো কিছুদিনের জন্য ছিল, তারপর তো বন্ধ হয়ে গেল। সিনেপ্লেক্সে যদি সাকিবের ছবি না চলতো, যদি না চলায় বা মানুষ যদি না দেখতো, তাহলে হয়তো বা বরবাদ বা তুফান বা প্রিয়তমা এত টাকা ব্যবসা করতে পারতো না। কারণ সিঙ্গেলস কিন্তু নাই, আপনারা জানেন। আমরা যখন সিনেমা বানাইছি তখন 1200 সিনেমা হল ছিল, 700 স্টেশন ছিল। স্টেশন আর সিনেমা হলের মধ্যে ডিফারেন্সটা হইল, মনে করেন ময়মনসিং সিনেমা হল ছিল, শ্যালোরিটোরিয়াম, ছায়াবানি, অলকা, পূরবী, অজন্তা, 5টা সিনেমা হল ছিল। কিন্তু এই ময়মনসিং সিটিকে আমরা একটা স্টেশন ধরতাম। ঢাকা 29টা সিনেমা হল ছিল, আমরা একটা স্টেশন ধরতাম। সেই হিসেবে আমাদের বাংলাদেশে আমরা যখন সিনেমা বানিয়েছি তখন স্টেশন ছিল 700+ বা 700 স্টেশন ছিল, কিন্তু 1200+ সিনেমা হল ছিল। সেই জায়গায় এখন স্টেশন বোধহয় আছে 70টার মতো, 700 জায়গায় 70টা, সিনেমা হল আছে 120টার মতো, আপনি সিনেপ্লেক্সকে বাদ দেন। তো এইখানে সিনেমা দেখে কারা? শুধু কি সিঙ্গেল স্ক্রিনে ছবি চললেই ছবি ব্যবসা করা যায়? না। আবার শুধু কি সিনেপ্লেক্সে সিনেমা চললেই সিনেমার ব্যবসা করা যায়? তাও নয়। সিনেমার ব্যবসা দুই জায়গায় হইতে হবে, কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক সবচেয়ে বেশি বাংলাদেশে, কারণ ওটার কস্টিং কম, যে কোনো মানুষ দেখতে পারে। যদিও সিনেমা হলের গুলার ওরা সংস্কার হচ্ছে না ইদানিং, কিছু কিছু হল হচ্ছে, এমনও সিনেমা হল আছে ভাই যে চারিদিকে বেড়া, আমি নিজেই দেখছি, এখন আছে কিনা যাই না। মানে সিনেমা হল না, এটা সোজা কথা, একটা ঘরের সিনেমা হল বানাইছে, একটা গুদাম করে সিনেমা হল বানাইছে। এইভাবে তো অ্যাকচুয়ালি সিনেমা হল হওয়া উচিত না, কিন্তু হয়েছে বাংলাদেশে। এটার পিছনে কারণ তো একটাই, আপনারা জানেন যে সিনেমা হলগুলো ভাঙছে কেন। আমি এইটা একটু বিশ্লেষণ করি, তাহলে আপনারা পরিষ্কার বুঝে যাবেন যে সিনেমা হল, আপনারা একটা কথা মনে রাখেন, সিনেমা হলগুলো যখন লাইসেন্স দেওয়া হয়েছিল প্রথম দিকে, আজ থেকে মানে স্বাধীনতার আগের থেকে শুরু করেন, পাকিস্তানি আমল থেকে, সিনেমা হলটা হয়তো সবসময় ক্রিম অফ দ্য সিটিতে, মানে এমন জায়গায় সিনেমা হল করতে হবে। তখনকার ভাবনা ছিল যে যেখানে মানুষ অবাধে যাতায়াত করতে হবে, জমজমাট এলাকা, রিক্সার সুবিধা থাকতে হবে, যে কোনো সুবিধা থাকতে হবে, মানে হার্ট অফ দ্য সিটিতে সিনেমা হল থাকতো। সেটা যে কোনো ডিস্ট্রিক্ট, আপনি ব্রাহ্মণবাড়িয়া বলেন, সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, তানোর বলেন, যেখানেই বলেন, হার্ট অফ দ্য সিটিতে সিনেমা হল থাকতো বা সিনেমা হল হইতো। তো সেইখানে ন্যাচারালি এখন যেহেতু সিনেমা নাই, সিনেমার ব্যবসাও নাই, ওই জায়গাটার দাম তো প্রচুর, ওখানে আশেপাশে জমজমাট এলাকা, ওইখানে যদি সিনেমা হলের মালিক চিন্তা করে যে আমি তোর সিনেমা যখন হচ্ছে না, এটা ভাইঙ্গা মাল্টিপ্লেক্স, একটা শপিং কমপ্লেক্স বানায় ফেলাই, তাহলে আমার ইনকামও বাড়বে। আসলেও তাই, ওনার দোষ দিয়ে লাভ নাই, উনি তো সিনেমা হল ভেঙে ফেলছেন, ভেঙে ওটা সিনেপ্লেক্স বানায় ফেলাইছেন। সিনেপ্লেক্স তো করে নাই, সরি কি বলে মাল্টিপ্লেক্স শপিং কমপ্লেক্স বানায় ফেলাইছে, বা উপরে ঘরে থাকার জন্য ফ্ল্যাট করছে, আমাদের ময়মনসিংহ হয়ে গেছে এগুলো। এটার জন্য দোষ আপনি কাকে দিবেন? দোষ আমাদের সবার। সিনেমা
ধ্বংস হয়ে গেল, সিনেমার উৎপাদন বন্ধ হয়ে গেল, শিল্পী উৎপাদিত হইল না, এক শাকিব খান ছাড়া বাংলাদেশের কোনো সিনেমা চলতো না। ধীরে 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 সিনেমাগুলা বন্ধ হয়ে গেল। কিন্তু এইখানে একটা ভুল সরকার প্রথম থেকেই করছে, কারণ সিনেমা হল যেগুলা বরাদ্দ করা হয়েছিল ওটা কিন্তু সিনেমা হলের জন্য বরাদ্দ করা হয়েছিল। যখনই করা হোক, পাকিস্তান আমলে করা হোক আর ব্রিটিশ আমলে করা হোক বা বাংলাদেশ আমলে করা হোক, এখানে সিনেমা হল করার অঙ্গীকার করে কিন্তু সিনেমা হলের মালিক হলটা বানাইছিল। তারপর সে ভাঙিয়ে সে সেখানে সিনেমা সিনেমা হল রাখলো না, কিন্তু সে বাজার করলো, মানে মাল্টিপ্লেক্স আপনার গিয়া কমার্শিয়াল বিল্ডিং করে ওইখানে হাব করলো, বাজার করলো বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে। এইটা আপনার গিয়া চলতে থাকলো ধরুন 90 দশকের প্রথম দিক থেকে শেষ পর্যন্ত আন্দোলনের পর বা বিভিন্ন জায়গায় লেখালেখির পর ওই তৎকালীন সরকার একটা রুলস করলো যে তুমি যদি সিনেমা হল ভাঙতে পারো, বাট সিনেমা হল ভাঙার পরে ওখানে সিনেপ্লেক্স রাখতে হবে, যেটা পরে শ্যামলীর ব্যাপারে প্রযোজ্য ছিল। ঢাকার শ্যামলী কিন্তু সিনেপ্লেক্স করতে চাইছিল না, কিন্তু সরকারি নিয়মের মধ্যে পড়ে বাধ্য হয়ে শ্যামলী সিনেপ্লেক্স করছে। এই নিয়মটা যদি 10 বছর আগে করতো তাহলে সিনেমা হল এত কমতো না। হ্যাঁ, বিল্ডিং ভাঙতো, বিল্ডিং ভাঙার পরে একটা সিনেপ্লেক্স করতো সে, বা 2টা সিনেপ্লেক্স করতো, একটা সিনেপ্লেক্সে 4টা স্ক্রিন থাকতো বা 2টা স্ক্রিন থাকতো। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, অনেকে বলে যে সিনেপ্লেক্সে তো কস্টিং বেশি, সব মানুষ সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারে না। কিন্তু আমার মনে হয় যখন এই সিনেপ্লেক্স গুলো হয়ে যেত এইভাবে এবং সিঙ্গেল স্ক্রিন টোটালি বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু তখন মানুষ ওই সিনেপ্লেক্সে ঢাকার মতো তো 500 টাকা হবে না। মনে করেন আমি সিনেপ্লেক্স হয় 300 সিট, সে 100 টাকা করে করতো টিকিট, তাও তো চলতো। কিন্তু সেটা এখন হয়েছে, এখন কেউ সিনেমা হল ভাঙলে তাকে সিনেপ্লেক্স করতে হয়। ডাকলা পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা ওর কথা বলে লাভ নেই। ও তো এগুলো বলেই, ইকবাল এগুলো বলেই ভাইরাল হওয়ার জন্য আপনারা আলোচনা করেন। মাঝখানে চুপচাপ ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর, এখন আবার সে বেরিয়েছে, এখন সেগুলো বলবেই, আপনারা তাদের নিয়ে আলোচনা করবেন, সেটাই চায়, সে আলোচনায় থাকতে চায়। ওর সম্বন্ধে কথা বলা বেকার এই মনে করি। ওসব তো উল্টাপাল্টা কথাবার্তা বলে কি দরকার, ওটাও বলে যাক, ওটা ওর কথা ওর মুখেই থাকবে। আপনারা তো দেখেন বলে তো দেখে, আপনি দেখেন ইকবালের যে কোনো কন্টেন্ট, যে কোনো টেলিভিশনরাও যদি করে প্রচুর ভিউ হয়, কারা দেখে? আপনারাই তো দেখেন। অন্য মানুষকে দেখে, যারা সাকিবকে দেখতে পারে না তারা দেখে, তারা তো লোক সংখ্যা এখন কম, দেখলেও কয়জন দেখবে? সাকিবকে দেখতে পারে না এমন লোক তো বাংলাদেশে এখন নাই মনে হয়। বড় রিলিজ হওয়ার পর সবাই সাকিব ভক্ত হয়ে গেছে। শুনলাম তাণ্ডবে ফেলেন আমিন খান, আমি এখনো কনফার্ম নাই, কনফার্ম শুনি নাই, আমি কনফার্ম হয়ে নেই তারপরে বলবো। মানে খামাখাটা যেটা সম্পর্কে 100% কনফার্ম না সেটা বলে লাভ নেই। যাকে সাকিবের কথা বলছিলাম, গুলশান থেকে গুলিস্তান, তো এই কারণেই সাকিব চাচ্ছিল যে সিনেপ্লেক্সে যেন তার একটা দর্শক আসে। সেটা সে প্রিয়তমার থেকে শুরু করছে, প্রিয়তমার বলে দরদেও আসছে, তুফানেও আসছে, রাজকুমারেও আসছে, তুফানে তো আসছেই, বরবাদে এখন সবাই চলে আসছে। মানে গুলশান, বনানী, বাড়িধারা, মানে আপার ক্লাস, আপার পিপল, এলিট পিপল যারা আছে তারা কিন্তু এখন শাকিব খানের সিনেমা দেখে, শাকিব খানকে নিয়ে আলোচনা করে, সমালোচনা কম করে। তারা সাকিবের যে সেই লুক, গেট আপ, পারফরমেন্স, ড্রেস আপ সবগুলো তারা মোহিত হয়ে গেছে। এই জন্য সাকিব বলছে যে গুলশান থেকে গুলিস্তানের দর্শকতা তার ছিলই। এটা আপনারা সবাই জানেন যে একটা ক্লাস যারা সিনেমা প্রেমী, যারা সিনেমা দেখে সবসময়, তারা সাকিব খানের ভক্ত ছিল সারা জীবন, পাগল ভক্ত ছিল, তারা তো দেখতোই। কিন্তু সাকিব খানের টার্গেট ছিল সেই পিপল গুলা, যারা এলিট পিপল, সেই টার্গেট গুলাকে সে নামায় নিয়ে আসছে। এই জন্য সে বলছে গুলশান থেকে গুলিস্তান সবাই বরবাদ দেখছে। কথাটা কিন্তু সত্য। আমি ঢাকায় 2-1 কথা আমি আরো কয়েকবার বলছি, 2-1 ভাবির সাথে কথা বলছি, বলে আমার বন্ধু বান্ধবের ওয়াইফ যারা বাংলা সিনেমা খুব একটা কখনো দেখতো না, আমার বিভিন্ন ক্লাবের ফ্রেন্ড, এরাও এখন টেলিফোন করলে বলে ভাই আপনার সাকিব খানের বরবাদ দেখলাম। মানে আমার সাকিব খান এবং বরবাদ আমার ছবি, ভাবটা ওই রকম। কারণ হইলো যে দেখে আমি সাকিবকে নিয়ে কথাবার্তা বলি, তখন তারা বলতো কি এত সাকিব করেন। এখন কিন্তু আর সেই কথা বলে না, আমার বলে না আপনার সাকিব খান কিন্তু অনেক ভালো, খুব স্মার্ট লাগছে। আমি তো নতুন যারা দেখছে তারা এমন কথাও বলছে যে আমি তো ভাই ভাবতেই পারি নাই যে সাকিব এত সুন্দর, এত ভালো অভিনয় করে, এই কথাও বলছে। এদিকে আফরান যাতে তাণ্ডবে না থাকে, না আফরান নিশ্চিত তাণ্ডবে থাকছে না, আমরা তো তাই শুনছি, সবাই তো তাই বলছে। আমিন খানের ব্যাপারটা বললাম, আমিন খান আছে কিনা আমি জানি না, তবে নিশু সাহেব নাই এটা শিও। তাহলে ছবির শুটিং নিয়ে কিছু বলেন না, শুটিং তো ওরা ওই বনানীতে করার পর কোথায় শুটিং করতেছে আপনারা শুনছেন, এফডিসিতে ফ্লোরে।
যারা গেছে তারাই বিভিন্ন ব্লগে বলতেছে। আমারও দুজনের সাথে কথা হয়েছে, বিরাট একটা চেম্বারের মতো বানাইছে, বেশ গর্জিয়াস, এবং ওদের অ্যাকশন ডিরেক্টর আসছে কর্ণাটক থেকে, বোধ হয় তামিল না, আসে কর্ণাটকের, হ্যাঁ হ্যাঁ, খুব নাম করা ভারতবর্ষের, মানে মুম্বাইয়ের সব বড় বড় আর্টিস্টের সাথে সে কাজ করছে। ছবিও তো আপনারা দেখছেন তার, গুড। ওকে দিয়ে অ্যাকশন করাবে, তার মানে অ্যাকশনের ডাইমেনশন আরো বেটার হবে। কারণ আপনারা তো যারা বরবাদ দেখছেন তারা একটা জিনিস তো বুঝছেন যে বরবাদ কিন্তু অ্যাকশন ছবি না, ভায়োলেন্সের ছবি। কিন্তু রায়হান রাফি আমার মনে হয় ভায়োলেন্সের চেয়ে অ্যাকশনের দিকে এবার জোর দিবে বেশি। কারণ কি, রায়হান রাফির তাণ্ডবও কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা অ্যাকশন ছবি ছিল না, জাস্ট গুলোগুলি অ্যাকশন। মানে আপনি যদি হ্যান্ড ফাইট না থাকে, যেটা আপনারা যে পুষ্পা 2 তে দেখছি, হাতের ফাইট থাকবে, পিস্তলের ফাইট থাকবে, চাকুর ফাইট থাকবে, এটাকে বলা হয় অ্যাকশন ছবি। হ্যাঁ, সাসপেন্স থাকবে, এবং সাসপেন্সের পরে অ্যাকশনটা আসবে। তো অ্যাকশন মানুষ দেখতে চায়, থ্রিলার দেখতে চায় না, বা সাসপেনশন দেখতে চায় না, সেটা কিন্তু আমি বলি নাই। হ্যাঁ, ভায়োলেন্স দেখতে চায় না, সেটাও কিন্তু বলি নাই। কিন্তু বরবাদ যে স্টাইলে গেছে, নিশ্চয়ই তাণ্ডব সেই স্টাইলে যাবে না। তাণ্ডব যাবে অ্যাকশন স্টাইলে। কারণ যেহেতু কর্ণাটক থেকে সে ফাইট ডিরেক্টর, মানে অ্যাকশন মাস্টার করে আনছে, তারপরে তাদের টার্গেটটা অ্যাকশনের মধ্যে, এবং আমরা একটা সুপার অ্যাকশন দেখতে পারবো। আর আমি আগেও বলছি যে রায়হান রাফির দায়িত্ব কিন্তু বাইরে গেছে বন্ধুরা। কারণ তুফানের পরে তার বরবাদ যেই ব্যবসা করবে, রাফি নিজেও ভাবে নাই, আমরাও ভাবি নাই। তো এই একটা ছবি ব্যবসা হয়ে গেলে এখন কিন্তু রাফির তুফানের চেয়ে বেশি ব্যবসা করতে হবে, বরবাদের চেয়ে বেশি ব্যবসা করতে হবে। কাজে রাফির দায়িত্ব এত বাইরে গেছে, রাফি এত মানে এখন ভাবতে হবে সিনেমাটা নিয়ে, যাতে বরবাদ ক্রস না করুক, বরবাদের কাছাকাছি তো আসতে হবে। এই জন্য তাকে ওইরকম একটা সিনেমা বানাইতে হবে। আমরা আশা করি তাণ্ডব উইল বি ডু সামথিং। তাণ্ডব ভালো একটা সিনেমা হবে। কারণ সাকিবও চাইবে তার এই ছবিটা, মানে তাণ্ডব পরবর্তী, মানে এই যে কুরবানি ঈদে আসছে, এটা যেন বরবাদকেও ছাড়িয়ে যায়। এখন ছাড়িয়ে যাবে কি যাবে না, কত রকম ব্যবসা করবে, এটা আমরা স্ক্রিনে না আসা পর্যন্ত কেউই বলতে পারবো না। তবে হ্যাঁ, যেহেতু রায়হান রফি ইজ এ গুড মেকার, এবং শাকিব খানের সাথে তার একটা কম্বিনেশন খুব ভালো, এর আগের ছবিটা খুব ভালো গেছে, সেই হিসাবে আমরা আশা করতেই পারি তাণ্ডব উইল ডু সামথিং, একটা কিছু তাণ্ডব ঘটাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আবারও কখনো কথা হবে, লাইফে আসবো মাঝে মধ্যে। টেক কেয়ার অফ ইউর সেলফ। সবাইকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। খুদা হাফিজ।